আমার ছোটবেলাটা একটু অন্যরকম ছিল। আমার মা আমাকে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে শুনিয়ে ঘুম পাড়াতেন। মাকে দেখতাম রোজ একটা ছবির সামনে গিয়ে প্রণাম করতেন। মন খারাপ হলে ওই ছবির সামনে গিয়ে কি সব যেন বিড়বিড় করতেন। বেশ কয়েকবার শিশু মনের কৌতূহলে মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, ইনি কে গো? তুমি সব সময় ওনার ছবির সামনে গিয়ে কি এত কথা বলো? মা হেসে বলেছিলেন, উনি তো আমার প্রিয় বন্ধু রে। তোরা যাকে বেস্ট ফ্রেন্ড বলিস, উনিও আমার তাই। আর একটু বড় হলে বুঝবি, উনি তোরও প্রিয় বন্ধু হয়ে উঠেছেন। আমি অবাক হয়ে বলেছিলাম, এত বুড়ো মানুষটা আমার বন্ধু হবে? আমি বড় হলে উনি তো আরো বুড়ো হবেন। আমার বন্ধু এমন একজন কি করে হবেন? ধুর, এও আবার হয় নাকি? মা সেদিন হেসেছিলেন শুধু। একটু বড় হয়ে জানলাম ওই ছবির মানুষটির নাম রবি ঠাকুর। প্রতি বছর 25শে বৈশাখে মা আমাকে লাল সাদা শাড়ি পরিয়ে মাথায় জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়ে পাড়ার অনুষ্ঠানে নিয়ে যেতেন। বাবার চাপে ছোট থেকেই আবৃত্তি, গান এসবের ক্লাসে যেতে হতো। আর যা শিখতাম তাই এই অনুষ্ঠানে প্রদর্শন। এই ছিল আমার বড় হয়ে ওঠা। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গেলাম। দক্ষিণ কলকাতার নামকরা কলেজ। সবাই নতুন নতুন জামা পরে কলেজে আসে। আমাদের সাথেই ভর্তি হয়েছে মিতালি সোরেন। গায়ের রং বড্ড কালো, মাথায় চপচপে তেল মেখে ক্লাসে আসে। জামা কাপড়ে যেন কেমন একটা গন্ধ। আমরা আমাদের বন্ধুদের দল ওকে দেখে হাসাহাসি করতাম খুব। ও যাতে আমাদের বেঞ্চে বসতে না পারে তাই ব্যাগ রেখে দিতাম ফাঁকা জায়গায়। নবীনবরণের অনুষ্ঠানে মিতালি গাইল, আমার প্রাণের পরে চলে গেল কে। কিছু ছেলে মেয়ে হাততালি দিল, আমরাও দিলাম, তবে সেটা তাচ্ছিল্য করে। অনুষ্ঠান শেষে আমরা ক্যান্টিনে বসে আলোচনা করলাম, আদিবাসী মেয়ের ও কি বোঝে রবীন্দ্রনাথের? রবীন্দ্রসঙ্গীত গাইতে গেছে কি একটা রংচটা শাড়ি পরে, ছি! আমার মনে মনে বেশ রাগ হতো। আমি ছোটবেলা থেকে 25শে বৈশাখে লাল সাদা শাড়ি পরে অনুষ্ঠান করি, আমাদের ড্রয়িং রুমে রবি ঠাকুরের বড় ছবি বাঁধানো থাকে। রবি ঠাকুর তো আমাদের। এই সাঁওতাল মেয়েটা কিনা আমাদের রবি ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করছে। আমরা কলেজে বহুবার দল বেঁধে মিতালিকে নিয়ে হাসাহাসি করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আর বাড়িতে এসে রবি ঠাকুরের ছবির সামনে বলেছি, তোমাকে নিয়ে ইয়ার্কি, খুব মজা দেখিয়েছি একদম। মনে ভাবতাম, মা তো বলতেন বড় হলে রবি ঠাকুর বন্ধু হয়ে যায়, তাহলে আমার বন্ধুদের মতো রবি ঠাকুরও নিশ্চয়ই এসব শুনে খুব মজা পাচ্ছে। ফার্স্ট ইয়ারের পরীক্ষার রেজাল্ট বেরোলো। বন্ধুদের মধ্যে সব থেকে কম নম্বর আমি পেয়েছি বাংলা সাহিত্যে। কোনো মতে পাশ করেছি বলা চলে। আর ডিপার্টমেন্ট টপ করেছে মিতালি সোরেন। রাগ, দুঃখ, মন খারাপ একসঙ্গে হচ্ছে। রোজের মতো রেজাল্ট হাতে ক্যান্টিনে বসে আছি আর ভাবছি কখন বন্ধুরা আসবে, ওদের সাথে কথা বললে হয়তো মনটা একটু হালকা হবে। অদ্ভুতভাবে সেদিন আর কেউ এলো না। এলো মিতালি। ওকে দেখে একটু ভয়ই পেয়েছিলাম। ভেবেছিলাম ওকে নিয়ে এতদিন এত মজা করেছি, আর আজ ও টপার। আজও নিশ্চয়ই আমাকে যা নয় তাই বলে শোধ তুলবে। এসব ভাবতে ভাবতেই দেখলাম মিতালি এসে আমার পাশে বসলো। আমি একটু ইতস্তত হয়ে উঠে যাব, ঠিক সেই সময় ও বলল, আজ যদি তোর তাড়া না থাকে তাহলে আমার সাথে কলেজের সামনের মন্দিরটা একটু যাবিক? মা বলেছিল রেজাল্ট বেরোলে
যেন আমি কোনো মন্দিরে গিয়ে একটু ফুল বাতাসা চড়িয়ে আসি। আমি তো এখানে তেমন কিছু চিনিক্লা, পুজোর ধরনও তেমন জানিক্লাই। তুই গিলে একটু ভালো হতো। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে আছি। ও একটু ইতস্তত হয়ে বলল, তোর অসুবিধা থাকলে ঠিক আছে, থাক। আমার যেন সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। যাকে এতদিন এত অসম্মান করেছি, সে আজ তারই খুশির দিনে আমাকে নিয়ে মন্দিরে যেতে চাইছে। আমি ওকে জিজ্ঞাসাই করে ফেললাম, তোর আমার উপর রাগ হয় না? মিতালি একটু হেসে বলল, কিন রাগ কিন হবে? এই যে আমি এতদিন ধরে বন্ধুদের সাথে মিলে তোকে নিয়ে এত হাসাহাসি করেছি, তোকে অসম্মান করেছি। মিতালি একটু মাথা নামিয়ে বলল, আমরা নিচু জাত বুটে। আমার বাপ গ্রামে মাটি কাটে, আমার মা গ্রামের একটা স্কুলে রান্না করে। আমি সেই স্কুলেই ছোট থেকে পড়াশোনা করেছি রে। উঠতে বসতে বস্তির বেটি, গায়ে মাটি লেগে আছে, তুই আবার পড়াশোনা করে কি করবি? হিসাব আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি। আমার হিসাবে আর অসম্মান লাগে না রে। তোর আজ মনটা খারাপ কিনা, তাই ভাবলাম আজ মন্দিরে গেলে তোর মনটা একটু ভালো লাগবে। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, এত বাজে কথা শুনে তুই নিজেকে সামলাস কি করে? এত মনের জোর কোথায় পাস তুই? মিতালি মাথা নিচু করে ব্যাগ থেকে একটা বই বার করে আমাকে দিয়ে বলল, আমি যেবার 10 ক্লাস পাস করলাম, সেবার আমার স্কুলের যে বড় দিদিমণি আমাকে এই বইটা দিয়েছিলেন। তারপর থেকে মন খারাপ হলে আমি এটাই পড়ি, জানিস? মনটা একেবারে শান্ত হয়ে যায়। এটাই আমার প্রিয় বন্ধু বটে। বইটার নাম সঞ্চয়িতা। মিতালির মুখের হাসিটা এই প্রথম আমার এত উজ্জ্বল লাগলো। মনে হলো ও যেন এক অদ্ভুত শান্তির জীবন কাটাচ্ছে। ঠিক যেমন মা রবি ঠাকুরের ছবির সামনে বসে নিশ্চিন্তে থাকতেন। সেদিন আমরা একসাথে মন্দিরে গেলাম, অনেক গল্প করলাম। দক্ষিণ কলকাতার এত চাকচিক্যময় জীবনে সেদিন যেন আমার সব থেকে উজ্জ্বল লাগছিল ওই মাথায় তেল মাখা কালো মেয়েটার জীবনের গল্পগুলো। বাড়ি ফিরে সেদিন আমিও পড়ার টেবিলে রাখা রবি ঠাকুরের ছবির সামনে চুপ করে বসে রইলাম। না, সেদিন আর কোনো মজা দেখানোর গল্প বলিনি, শুধুই বসেছিলাম। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি। তারপর দেখলাম কেউ একজন আমার মাথার কাছে এসে বসেছে। ঠান্ডা হাওয়ার মতো আমার মাথায় হাত বুলিয়ে বলছে, আমার বন্ধু হওয়ার জন্য লাল সাদা শাড়ি, মাথায় জুঁয়ের মালা, সাদা পাঞ্জাবি পাজামার দরকার নেই রে। শুধু মনের ভিতরটা যেন ধপধপে সাদা থাকে, সেখানে যেন কোনো দাগ না থাকে। জাত ধর্ম বর্ণের ভেদাভেদের গন্ধ এতটা ঝাঁঝালো যে সেখানে জুঁইয়ের গন্ধ বিষাক্ত হয়ে ওঠে। মনের ভিতরের জানলাটা যেন চিরকাল আকাশের মতো বড় হয়। ড্রয়িং রুমে আমি থাকি বা না থাকি, আমাকে তোর চিন্তায় রাখিস, এই আমার প্রাপ্তি। তোর প্রিয় বন্ধুর জন্মদিনে এই উপহারটা দিতে ভুলিস না যেন। ঘুম ভাঙল একেবারে পরের দিন ভোরে। রেডিওয় গান বাজছে,
আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আজ 25শে বৈশাখ।